experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আরে না না, ওসব ফটোশপের কামাল। কিন্তু আমার খারাপ লাগলো, তোমাকে না জেনে করে ফেললাম কাজটা। যদি তুমি কিছু মনে করো। হাসলো তিতলি। ফোনে ওর হাসিটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল জিকো। তারই সাথে তিতলির হাসি যেন ও মুখে সংক্রামিত হলো। ও প্রান্ত থেকে তিতলি বলল, এনি পাবলিসিটি ইজ গুড ফর দ্য এনজিও। আগে আমিও অনেক পোস্ট করেছি এসব নিয়ে, কিন্তু কেউ গা করেনি, ভাইরাল হয়নি, এই যা। যাক, বাঁচালে। বাই দ্য ওয়ে, আজ গেছিলাম লাঞ্চ ব্রেকের নিচে। ভাবলাম তোমার সাথে দেখা হবে, কিন্তু চা দোকানে ভাব বলল আমি দেরি করে ফেলেছি। ইটস ওকে, কালও আসবো তো আমরা। কিন্তু জিকো। একটু ইতস্তত করে তিতলি বলল, তোমার গার্লফ্রেন্ড যদি মাইন্ড করে? রায় একটু জেদি আর অবুঝ, কিন্তু আসলে মনটা খুব নরম। ও আমাকে সবচেয়ে ভালো চেনে আর বোঝো। ভেরি গুড, সি ইউ টুমরো দেন। সি ইউ তিতলি। অ্যান্ড থ্যাংক ইউ জিকো। দ্য হ্যাপি প্লেস এনজিও ফাউন্ডেশন অনেক পাবলিসিটি পেল আজ তোমার কাজের জন্য। হ্যাশট্যাগ দ্য ইয়াং ইন্ডিয়া ইজ ট্রেন্ডিং। ডোন্ট থ্যাংক মি, থ্যাংক রাহুল, সব ওর জন্য। আবারও হাসলো তিতলি। অফকোর্স আই উইল। বাই নাও। বাই তিতলি। একগাল এঁটো করা হাসি নিয়ে অফিস থেকে বেরোলো জিকো। ফুরফুরে মনের বাড়ি ফিরতে ফিরতে ভাবলো দিনটা আজ সত্যিই ভালো গেল। বাড়ি ফেরার পথে জিমে কথা বলে সাবস্ক্রিপশনও নিয়ে নিল জিকো। কাল থেকে নতুন উদ্যমে সকাল শুরু হবে আবারও। ডিসেম্বর 7, 2016, সকাল 8:45। সকালে 8:45 অফিসে ঢুকেই জিকোর ডাক পড়েছিল আদিল আঙ্কেলের কেবিনে। একটু বেশি জড়সড় হয়ে পড়েছিল জিকো। না বাপের রাশভারী বন্ধু কামর বস বলে নয়, তিতলির বাবা বলেই আজ যেন একটু বেশি অস্বস্তি করছে। কি জানি কি বলেন উনি। চোরাগোপ্তা অস্বস্তি নিয়েই ওনার কেবিনে ঢুকলো জিকো নক করে। মে আই কাম ইন? সারা অফিসের চেয়ে আরও কয়েক ডিগ্রি ঠান্ডায় কেবিনটাই যতবার ঢোকে। কেঁপে ওঠে জিকো। আজও ব্যতিক্রম নয়। আদিল আঙ্কেল ওনার রিভলভিং চেয়ারটায় হেলান দিয়ে বসে স্মিত সদাহাস্য মুখ। আপনি ডেকেছিলেন আঙ্কেল? ইয়েস বেটা, প্লিজ কাম, তোমারই অপেক্ষা করছিলাম। একটু ব্যস্ত এবং লজ্জিত কণ্ঠে সামান্য ইতস্তত করে আদিল বললেন, হ্যাঁ বেটা, কাল জানতে পারলাম তিতলির সাথে তোমার পরিচয় হয়েছে। আমারই উচিত ছিল তোমাকে এর আগে বাড়িতে ইনভাইট করা। সুহাসিনী মানে তোমার আন্টি কতবার বলেছে, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বয়স্ক এই মানুষটি আরও কিছু বলার আগেই তাড়াতাড়ি থামিয়ে দিল জিকো। আদিল আঙ্কেলকে কিছুতেই এমন অপ্রস্তুত অবস্থায় দেখতে পারে না ও। আদিল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরভাবে বললেন, যে জন্য তোমায় ডাকা জিকো, আই ওয়াজ রিয়েলি হ্যাপি টু নো যে তুমি তিতলিমার এনজিও ফাউন্ডেশন নিয়ে কাজ করতে ইচ্ছুক। কিন্তু এ নিয়ে তোমার বাড়ির কি মত? বাড়িতে আমি এ নিয়ে এখনো কোনো কথা বলিনি আঙ্কেল। শান্ত দৃঢ় গলায় উত্তর দিল জিকো। চশমাটা খুলে টেবিলে রাখলেন আদিল। চেয়ারে হেলান দিয়ে বসে স্নেহ জড়িত স্বরে বললেন, জিকো, আই লুক অ্যাট ইউ অ্যাজ মাই সান, কিন্তু আমি এটাও চাই না তিতলির কোনো কাজে জড়িয়ে পড়ে তোমার ফোকাস নষ্ট হয়ে যাক। তোমার বাবা অনেক ভরসা রাখেন আমার উপর, তোমাকে গড়ে তোলার বিশাল বড় দায়িত্ব দিয়েছেন আমার উপর। তাই এটুকুই বলবো, তুমি যাই করো না কেন অফিসের কাজে যেন তার কোনো প্রভাব না পড়ে। তিতলির ইচ্ছে ছিল এই ফাউন্ডেশনটা গড়ে তোলা, ও নিজের চেষ্টায় এটা বানিয়েছে। আমি শুধু দূর থেকে সমর্থন করি, কখনো কখনো হয়তো টুকটাক পরামর্শ দিই, এটুকুই। বাকি সবও একা হাতে সামলায়, এমনকি টাকা পয়সার দিকটাও। এবার যদি এই এনজিওটা নিয়ে যদি তুমি কাজ করতে চাও, ইট শুড বি ইয়োর ডিসিশন অনলি। তিতলি আমার মেয়ে, এটা ভুলে গিয়ে তুমি নিজেকে জড়াতে পারো, দ্যাট ইজ ইয়োর পার্সোনাল লাইফ। তবে অফিসটা তোমার কাজের জায়গা, আমি তোমার বস। এখানে কোনো কাজে কোনো ভুলচুক কিন্তু আমি ওভারলুক করব না, ক্লিয়ার?
শেষের দিকে ওনার গলা ভারী ও কঠিন হয়ে এসেছিল। কর্তব্যপরায়ণ একনিষ্ঠ আদিল আঙ্কেলের ওপর আরও শ্রদ্ধা বেড়ে গেল জিকোর। মনে মনেও ভাবছিল কত সুন্দর করে ব্যক্তিগত জীবন আর প্রফেশনাল জীবনের মধ্যে সীমারেখা টেনে দিলেন উনি। চাইলেই নিজের প্রভাব বিস্তার করে অফিসের এমপ্লয়ীদের কাছে থেকেও ডোনেশন তুলতে পারতেন উনি, বা অন্তত প্রচার চালাতে পারতেন, কিন্তু এর কোনোটাই হতে দেননি তিনি। তিতলিকে নিজের মতো এগিয়ে চলতে দিয়েছেন, কোথাও এতটুকু হস্তক্ষেপ নেই। মুখে বলল, আই নো আঙ্কেল, তিতলি আপনার মেয়ে, আমি পরশু বিকেলে জানতে পেরেছি, কিন্তু তার আগে থেকেই আই ওয়াজ ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন দ্যাট ফাউন্ডেশন অ্যান্ড আই স্টিক টু মাই ডিসিশন। উঠে এসে জিকোর মাথায় হাত রাখলেন আদিল। তুমি খুব সেন্সিটিভ বেটা, ইউ কেয়ার ফর অল, ইটস এ গুড থিং অ্যান্ড ব্যাড থিং টু, বাট আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইয়োর নিউ ভেঞ্চার। আর একটা কথা, আদিল আঙ্কেলকে টুক করে একটা প্রণাম করে ফেলল জিকো। আঙ্কেল, ইউর দ্য বেস্ট ড্যাড আই নো অফ। তারপরেই লজ্জায় লাল হয়ে বেরিয়ে এলো ওনার কেবিন থেকে। ডিসেম্বর 7, 2016, লাঞ্চ ব্রেকের আগে। কে জানে কেন আজ আর অফিসে সময় কাটছে না জিকোর। বারবার চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে কটা বাজলো। ঠিক করেছে জিকো আজকে 12টা বাজার কিছু আগেই চলে যাবে ও চা দোকানের কালকের বলে দেওয়ার রাস্তার দিকে। রক্তে এক নতুন রকম উত্তেজনা অনুভব করছে জিকো। সেই জন্যই কি আজ অফিস আসার আগেই অনন্য দিনের চেয়ে একটু বেশি সময় নিয়ে রেডি হয়েছিল। 2-3টা শার্ট সোয়েটার পরপর বাতিল করে আজও পরে এসেছে পেস্তা সবুজ রঙের একটা হালকা পুলোভার আর ততোধিক হালকা রঙা আকাশি ডেনিম। সব সময় এলোমেলো হয়ে থাকা চুলগুলো আর যত্ন করে আঁচড়ে এসেছে। এই একদিনেই জিকোর ভাইরাল পোস্টের কারণে ওদের অফিসে সবাই জেনে গেছে দি হ্যাপি প্লেস এনজিও ফাউন্ডেশনের ব্যাপারে। অনেকেই ওকে এসে জিজ্ঞেস করছে জিকো কী করে খবর পেল এই এনজিওটার, বা কিভাবে এই এনজিও ফাউন্ডেশনের সাহায্য করা যায়। সকালেই আদিল আঙ্কেলের কথা অনুযায়ী তিতলির আসল পরিচয় কাউকে দেয়নি জিকো, তবে সত্যিটাও বলেছে সবাইকে যে ও বিশদে কিছু জানে না, খোঁজখবর নিয়েই জানিয়ে দেবে। কাঁটায় কাঁটায় 11:15 বাজলো। জিকো এসে হাজির কালকে চা দোকানে ভাবের বলে দেওয়া ঝাঁকড়া সবুজ গাছটার নিচে। গাছটা বেশ অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে আছে, একটা দিক বাঁধানো মতো। জিকো দেখলো আরও অনেকজন অপেক্ষা করছে ওরই সাথে, তারা অবশ্য চার পেয়ে। একটি লালচে বাদামি ঝোড়ো ঝোড়ো লোমওয়ালা কুকুর এসে ওর গা ঘেঁষে দাঁড়ালো। আদরের প্রত্যাশায় লেজ নাড়ছে। একটু ইতস্তত করলো জিকো। এভাবে কখনো রাস্তার কুকুরের গায়ে হাত দেয়নিও। তারপর কীভাবে নিজের হাতটা একটু ভয়ে ভয়ে রাখলো কুকুরটির মাথায় আলতো করে। ওকে অবাক করে দিয়ে কুকুরটি হাত চেটে দিল জিকোর। তারপর গলাটা আর একটু বাড়িয়ে দিয়ে আবারও লেজ নাড়তে লাগলো আরও আদরের প্রত্যাশায়। হেসে ফেলল জিকো। তখনই বড় ভ্যানটি এসে দাঁড়ালো গাছের তলায়। একে একে নেমে এলো তিতলি আর ওর 2-3 জন ভলেন্টিয়ার, জিকো যাদের দেখেছিল গত শনিবার এনজিও ফাউন্ডেশনটায়। সবার হাতেই 2টি করে কাগজের প্যাকেট। একগাল হেসে তিতলি এগিয়ে এলো জিকোর দিকে। Look who's here, Mr. #the Young India. তিতলি সঙ্গীরা হেসে উঠল। ওদের মধ্যে থেকে লম্বা চওড়া এক যুবক এগিয়ে এলো জিকোর দিকে হাত বাড়িয়ে। I am now officially welcoming to our NGO GICO. My name is Bikram Solanki. I hope you will enjoy working with us. গত শনিবার একে দেখেনি জিকো। হাত মিলিয়ে জিজ্ঞাসুভাবে তিতলির দিকে তাকাতেই তিতলি পরিচয় করিয়ে দিল। Bikram is family. Dad is old-time friend's son. ও কিন্তু আমাদের এনজিওতে পার্ট-টাইম ভলেন্টিয়ার। His real job is in Indian Army. Posted in Rajasthan. আপাতত 2 মাসের ছুটিতে মহাবলেশ্বরে এসেছে। নিউ ইয়ারের পরেই ফিরে যাবে। আর্মি শুনলেই মন থেকে এক সম্ভ্রম ভাব চলে আসে। জিকো ব্যতিক্রম নয়, কিন্তু সবার আড়ালে ওর মনের মধ্যে এক গোপন চোরা কাটা খচখচ করতে লাগলো। বাকিটা সময় সহজভাবে বিক্রমের সাথে মিশতে পারলো না। খালি মনে হচ্ছে বিক্রম কি তিতলির জীবনের বিশেষ কেউ। দুজনের চোখের চাহনি, বিশেষত বিক্রম তিতলির দিকে বেশ অন্যভাবেই তাকাচ্ছে। ছেলেরা চেনে এই নজর। এই চাহনি অধিকারের চাহনি, অব্যক্ত ভালোবাসার চাহনি, সম্মানের সাথে সাথে আঁকড়ে রাখার চাহনি। চোখ ফিরিয়ে নিল জিকো। পুরুষোচিত হিংসা একেই বলে।
মন খারাপের কালো মেঘগুলো মনের কোনায় ভিড় করে আসতে নিজের মনে মনে বার কয়েক উচ্চারণ করল জিকো। রায়, রায়, আমি রায়কে ভালোবাসি। একটু বেশি সপ্রতিভ হয়ে এগিয়ে গেল জিকো গাড়িটার দিকে। কই চলো, এখানে সবাই দাঁড়িয়ে থাকবে নাকি? এই কুকুরগুলো তো খেতে পেয়ে গেছে, আমায় কি করতে হবে বলো? ওর নিজের কানেই বড় কুতু হয়ে বেঁচে উঠল এই সপ্রতিভতা। তবুও একটু দ্বিধা না করে হাতে হাতে প্যাকেটে গিয়ে সুন্দরভাবে কাজে লেগে পড়ল জিকো। ডিসেম্বর 14, 2016, দুপুর 1:30। এক সপ্তাহ কেটে গেছে। জিকো তিতলিদের সাথে দি হ্যাপি প্লেস এনজিও ফাউন্ডেশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। নতুন এই ভেঞ্চার সত্যি অন্যরকম। এমনকি রাহুলকেও জড়িয়ে নিয়েছে। সরাসরি না হলেও সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন পোস্ট করে রাহুল একবার ভাইরাল হয়ে যাওয়ায় এখন বাকি পোস্টগুলো ভালোই ভিউ পায়। তিতলির সাথে দেখা না হয়েও রাহুল সব সময় ওকে নিয়ে এক প্রকার অবসেসড বলা চলে। জিকোর হাসি পায় রাহুলের এই অবসেশন দেখে। অন্যদিকে দি হ্যাপি প্লেস এনজিও ফাউন্ডেশনে কাজ করা নিয়ে রায়ের কোনো আপত্তি কানে তোলেনি জিকো। ওর সাফ বক্তব্য, আমি যদি তোকে কোনো কিছু বাধা না দিই, তুই তুমি সব কিছুতে কেন বাধা দিবি? ঠোঁট ফুলিয়ে ঝগড়া শুরু হওয়ার আগেই জিকো বেরিয়ে এসেছিল ঘর থেকে। পরে এ নিয়ে কোনো কথা বলতেই রাজি হয়নি ও। রাহুল খুব করে ধরেছে জিকোকে এই উইকেন্ডে একটা রোড ট্রিপ যাওয়ার জন্য। ওর এক বন্ধু সদ্য শিফট করেছে মহাবালেশ্বর, তাকে একটু ঘোরানো হবে আর জিকোর ফটোগ্রাফিও প্র্যাকটিস হবে। তারই সাথে রাহুল বলল, तितली को भी इनवाइट करना। আগে থেকেই রাহুল বুঝে গেছে জিকোকে কোথাও নিয়ে যাওয়া মানেই রায়ও যাবে, আর রায় মানেই ওর দুই বন্ধু। রাহুল কোড নেম দিয়েছে সরদর্দ, এসে হাজির হবে। সেই দিন দুপুরে যখন তিতলি এলো, একটু চিন্তা করে বলবো না বলবো করেও কথাটা বলেই ফেললো জিকো। তোমার রাহুলকে মনে আছে? যে ফেসবুকে পোস্ট করেছিল আমাদের এনজিও নিয়ে? হ্যাঁ, ও প্ল্যান করছে এই উইকেন্ডে একটা রোড ট্রিপে যাওয়ার। তোমাকে আসতে বলেছে। রাহুলের সাথে তোমার আলাপও হয়ে যাবে, আর আমি একটু ভোট আউটের সুযোগ পাবো। রায়ের বন্ধু ভার্সেস আমার বন্ধু। হেসে ফেললো তিতলি। তুমি কি রায়কে ভয় পাও জিকো? চুপ করে গেল জিকো, তারপর ম্লান হয়ে যাওয়া মুখ খুলল। না তিতলি, ভয় পাই না। আমি শান্তিপ্রিয় মানুষ। চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগে না, আমি করতেও পারি না। কিন্তু রায়কে ওর প্ল্যান থেকে আলাদা কিছু বললেই এত চেঁচামেচি, জিনিসপত্র ভাঙাভাঙি শুরু করে। আমি নিতে পারি না, চুপ করে যাই। বাহ, শুধু এইটুকুই বেরোলো তিতলির মুখ দিয়ে। ভারী হয়ে আসা পরিবেশ থেকে প্রসঙ্গ পাল্টাতে জিকো আবারও আগের টপিকে ফিরে গেল। তুমি কি আসবে আমার সাথে? বিক্রমকেও নিয়ে আসতে পারো। দ্য ম্যারিয়ার দ্য বেটার। বলেই তিতলির মতামতের অপেক্ষা না করেই হাতছানি দিয়ে বিক্রমকেও ডাকলো জিকো। কাছে আসতে বলল, Hey man, my flatmate and I are planning to go for a road trip. You guys wanna come? বিক্রম লাফিয়ে উঠল। अरे मैं भी सोच रहा था राजस्थान वापस जाने के पहले अगर सब मिलके कहीं घूम के आए तो। कितने लोग आ रहे हैं? মনে মনে হিসেব কষল জিকো। রাহুলের এক বন্ধু আর রায়, অদিতি, দিশা যদি যায় তো। 8 to 9 people, counting you and Titli. Good. I will bring my jeep and rest can be managed by bikes, no? Yeah, I think so. ফোন নাম্বার চলাচলি করে অফিস ফিরে এলো জিকো। অনেকদিন পর ঘুরতে যাওয়ার আনন্দে মনটা বেশ খুশি খুশি লাগছে। ডিসেম্বর 14, 2016, রাত 7:45। ফ্রাইডে নাইট। আজ অফিস থেকে একটু জলদি চলে এসেছে জিকো। রাহুলের সাথে ফাইনাল প্ল্যান সেরে ফেলতে হবে আজই। পরশু সকালে ওদের রোড ট্রিপ। রায়, জিকো, রাহুলের বন্ধু আদিত্য, রায়ের বুজুম ফ্রেন্ড দিশা আর অদিতি, সাথে তিতলি আর বিক্রমকে জিকো ডেকেছে। বিক্রম তো একবার বলতেই রাজি হয়ে গিয়েছিল। তিতলি নিমরাজি হয়ে সাই দিয়েছে। রায়ের সাথে ওর প্রথম মোলাকাত মোটেও মধুর নয়। মেয়েদের বোধহয় এই অনুভূতিটা খুবই প্রখর। কে তাদের পছন্দ করে বা না করে, কেবল জিকো আর বিক্রমের জোড়াজুড়িতে আসতে রাজি হয়েছিল।
তিতলি এমনিতেও স্পষ্টবাদী, অতিরিক্ত ন্যাকামো, ঘুরিয়ে কথা বলা, আত্মকেন্দ্রিকতা বা উন্নাসিকতা বিলকুল না পছন্দ। মনে মনে এটাই ভয় করছিল তিতলি, যদি রায়ের সামনে নিজেকে সংযত না করতে পেরে মুখ ফসকে কিছু খারাপ কথা বেরিয়ে যায়। সবচেয়ে বেশি দুঃখ পাবে জিকোই। রায়ও যেতে চাইছিল না। ওর মতে রোদে পুড়ে ওসব রোড ট্রিপ করে টাইম নষ্ট করার থেকে রোববার কোনো ব্রাঞ্চ বাফে যাওয়া ভালো। জিকো শুধু একটু বলেছে, তুই না গেলে না যাস রায়, তোকে বারবার বলছে। প্রতিদিনের এই পার্টি আর ওই হট্টগোল আমার আর ভালো লাগে না। অনেকদিন পর নিজের পুরোনো হবিটা আবার খুঁজে পেয়েছে। রোড ট্রিপের বাহানায় আমার ফটো তোলার একটু প্র্যাকটিস হবে। তাই বাধ্য হয়ে রায় আসছে এই রোড ট্রিপে। জিকোকেও কোনোভাবেই একা ছাড়তে রাজি নয়, বিশেষ করে তিতলির সাথে তো নয়ই। তাছাড়া এই সুযোগে অদিতি দিশা দিল তিতলিকে দেখা হয়ে যাবে। বারবার রায়কে রিকোয়েস্ট করেছে ওরা, তিতলি কি এমন মেয়ে যে জিকো হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল। ডিসেম্বর 16, 2016 সকাল 8:05। অনেক প্ল্যানিংয়ের পর জিকো আর রাহুল পুরো রুট ঠিক করেছে। ঠিক হলো এলিফ্যান্টাস পয়েন্ট আর রাজপুরি ক্যাব হয়ে ধোবি ফলস, লিঙ্গমালা জলপ্রপাত ঘুরে ওরা ভেন্না লেক যাবে। দুপুরের লাঞ্চ ওখানেই সেরে একেবারে সূর্যাস্ত দেখে ফিরবে। মহাবালেশ্বর শহরের সবচেয়ে বড় পর্যটক আকর্ষণ হলো ভেন্না লেক। অসম্ভব সুন্দর এই লেকটিতে বোট রাইডিং হয়। লেকের তীর বরাবর ঘোড়ায় চড়ে এক পাক দেওয়া যায়। এছাড়াও বেশ কিছু স্থানীয় বাজার ও লেকের চারপাশে বেশ কয়েকটা রেস্তোরাঁ রয়েছে, যেখানে পর্যটকেরা কেনাকাটা এবং খাওয়া দাওয়া করতে পারে। অনেককাল আগে স্কুল থেকে জিকোরা এসেছিল এই ভেন্না লেক পিকনিক করতে। রাহুলের সাথে প্ল্যান করতে করতে সেই স্মৃতি ফিরে আসছে বারবার জিকোর মনে। রোববার সকালে বেলা গড়ানোর আগেই বিক্রমের হুড খোলা জিপ আর দুটো বাইক নিয়ে রওনা দিল ওরা 8 জন। বিক্রম, তিতলি, রায়, জিকো, দিশা, অদিতি, রাহুল আর আদিত্য, রাহুলের বন্ধু। সাথে নিয়েছে ওরা বাস্কেট ভর্তি ঠান্ডা পানীয়, বিয়ার, চিকেন স্যান্ডউইচ, চিপস আরও কিছু টুকিটাকি। পশ্চিমাঘাট পর্বতমালার গা জড়িয়ে চলা ভয়ঙ্কর সুন্দর পাহাড়ি রাস্তা ধরে গাড়ি উঠছে অপর দিকে। ভোরের শিশিরে পিছল হয়ে আছে, সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। জিকোর ক্যামেরার শাটার আর বন্ধ হচ্ছে না, ক্লিক ক্লিক করে ছবি তুলেই যাচ্ছেও। মাঝে মাঝে রায়, তিতলি, দিশারও সুন্দর ছবি তুলে দিল। তখনই সেগুলো আপডেট হয়ে গেল ইনস্টাগ্রামে উইকেন্ডস ভাইবস বলে। মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এই মেয়েগুলো, ব্যতিক্রম শুধু তিতলি। জঙ্গলি সবুজ রঙের ঢিলা শার্ট আর সাদা শর্টস, চোখে একটা কালো রেইবান, পায়ে স্নিকার্স, এতেই ওকে যেন ট্রাভেল ম্যাগাজিনের পাতা থেকে উঠে আসা নোম্যাড মডেলের মতো লাগছে। এই পরিবেশের উপযুক্ত পোশাক। অদিতি, রায়, দিশা যখন মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, ভিজে হাওয়ায় চুল খারাপ হয়ে যাচ্ছে বলে অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছে, শান্ত সমাহিতভাবে তিতলি তখন শুধু 2 চোখ মেলে প্রকৃতির সব সৌন্দর্য শুষে নিচ্ছে যেন। আগে তিতলির সাথে দেখা হলেও আজ একটি শুকনো হাসি ছাড়া তিতলির সাথে রায় আর ওর 2 বন্ধু একটাও কথা বলেনি। পুরোপুরি ওকে ইগনোর করেছে এরা 3 জন মেয়ে। তিতলি যদিও তাতে কিছু যায় আসে না বলে মনে হলো না, প্রকৃতি দেখতেও ব্যস্ত তখন। মাঝে মাঝে রাস্তার ওপর নেমে আসছে পাহাড়ি ছোট ঝর্ণা। সবুজেরও যে এত রং হতে পারে তা এই জায়গায় না এলে জানতেই পারত না জিকো। ঘন সবুজ পাহাড়, পাশে সুগভীর খাদ, বয়ে চলা পাহাড়ি নদী, ঝর্ণা, আঁকাবাঁকা সর্পিল ঘোরানো পথ, সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য। পাহাড়ি রাস্তা পিছল হয়ে আছে। বিক্রম গাড়ি চালাচ্ছিল সতর্কভাবে। জিকো 2-3 বার ধমক দিল রায়দের। একটু চুপ করে চারপাশটা দেখ না তোরা। কিন্তু জিকোর কথা ওরা শুনলে তো, ইনস্টাগ্রামে কত লাইকস কমেন্টস পড়লো তাই নিয়েই ব্যস্ত ওরা। রাজপুরি কেভস পঞ্চগনি শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। গুহার গায়ে পাথর কেটে বিভিন্ন মূর্তি আর লিপি বানানো আছে। কয়েক শতাব্দী পুরনো কার্তিকের একটি মন্দিরও আছে। ওদের বাড়ি থেকে এত কাছে এমন সুন্দর জায়গা আছে জিকো জানতই না। তিতলির এইসব জায়গা ঘোরা প্রায় হাতের তালুর মতো চেনে, ওই ওদের সবার গাইডের কাজ করছিল। এর পরের গন্তব্য এলিফ্যান্টস হেড পয়েন্ট।
মহাবলেশ্বরের সবচেয়ে মনোরমতম জায়গা বললেও অত্যুক্তি হয় না। পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস। মহাভারত থেকে শিবাজি, পাহাড়টি সম্পূর্ণ হাতির মাথার মতো দেখতে, এমনকি প্রাকৃতিকভাবে পাথরের সুরও নেমে এসেছে। সবুজের রঙের বাহার এই জায়গায়। সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট থেকে সহস্রাদি পর্বতমালা দেখা যায়। এছাড়া ধামবাদ, কমলগড়, পাণ্ডবগড় এবং মান্দারদেরও চূড়াও দেখা যায়। মেঘ কেটে এতক্ষণে রোদ ওঠায় সকালের শিশির ভেজা ঘাসগুলি এখন চকচক করছে। নরম শ্যাওলা পা জড়িয়ে ধরে বিক্রম হতবাক হয়ে গেছে এই জায়গায় এসে। আদিত্য, রাহুল, আদিত্য, বিক্রম, তিতলি বেশ 4 জনের ছোট দল বানিয়ে ফেলেছে। হাসি ঠাট্টা করছে নিজেদের মধ্যে। তিতলির বড়া ইতিহাস বর্ণনা মন দিয়ে শুনছে ওরা। ফটো তোলারও কোনো বিরাম নেই। অন্যদিকে রায়, অদিতি, দিশা নিজেদের ছাড়া কারোর সাথে কথা বলছে না। শুধু জিকোই একবার এদিক আরেকবার ওই দিকের মধ্যে সংযোগ করে যাচ্ছে। এলিফ্যান্টস হেড পয়েন্টে পৌঁছে ওপরে ওঠার কথা বলতেই রায় আর ওর বন্ধুদের ট্যান্ট্রামস শুরু হয়ে গেল। কিছুতেই ঠান্ডার মধ্যে ওরা পাহাড়ি রাস্তায় হাইক করতে যাবে না, জিকোকেও যেতে দেবে না, কারণ জিকো ওদের ইনভাইট করেছে। ওর দায়িত্ব রায়দের এন্টারটেইন করার। হাঁ করে তিতলি আর বিক্রম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এই কনভারসেশন শুনল। তারপর আর নিতে না পেরে জঙ্গলের পথ বেয়ে নিচে নেমে গেল ওরা। রাহুল আর আদিত্য তো আগেই কেটে পড়েছে। রায় আর ওর 2 বন্ধুকে ওরা কেউই বেশিক্ষণ নিতে পারেনি। জিকো ততক্ষণে বিরক্ত হয়ে গেছে। সবকিছুতে বারাবার একটা সীমা আছে রায়। এরকম বাচ্চাদের মতো কেন করছিস তোরা? এটুকু রাস্তায় তাতে এমন করছিস যেন তোদের হিমালয় চড়তে বলা হয়েছে। না পারলে থাক না তোরা এখানে। আমি তো তোদের রাস্তায় বারণও করেছিলাম এই কারণেই। সে তো করবি, তোর এতগুলো ছেলে আর সাথে তিতলি, খুব মজা হতো না তোদের? আমার সাথে আসতে করতে পারছিস না। রায় হাসতে হাসতে কথাগুলো বললেও ওর নির্লজ্জতায় স্তব্ধ হয়ে গেল জিকো। রায়, অনেকক্ষণ ধরে দেখছি তিতলির পেছনে তোরা 4টে ছেলে মৌমাছির মতো ভন ভন করে ঘুরে যাচ্ছিস, হাঁ করে ওর জ্ঞান গিলছিস। আর তিতলি সবাইকে চড়াচ্ছে সমাজসেবীর অ্যাক্টিং করে। খুব ভালো করে চিনি সব মেয়েদের। তবে তোরও আগে ওর ওয়েট লিস্টে বিক্রম আর রাহুল আছে। রায়, এত জোরে চেঁচিয়ে উঠল জিকো, অদিতি, দিশারাও থতমত খেয়ে গেল। লজ্জায়, বিস্ময় আর ঘেন্নায় এরপর বেশ কিছুক্ষণ কথা বলতে পারল না জিকো। তারপর বলল, রায়, আমার পক্ষে আর সত্যিই সম্ভব হচ্ছে না তোর সাথে থাকা। কেন সব পরিবেশ এভাবে নেগেটিভ করে দিস তুই? বারবার তোকে ওয়ার্নিং দিচ্ছে, বারবার তুই একই কাজ করছিস। এত নোংরা মানসিকতা তোর কবে থেকে হলো? অদিতি এতক্ষণে বলে উঠল, রাই, এবার একটু চুপ কর। জিকোকে থাকতে দে না ওর মতো। আমরা তো আছি এখানে, গল্প করব বেশ। তারপর জিকোর দিকে তাকিয়ে বলল, তুই যা, আমরা গাড়িতে ওয়েট করছি। জিকো চলে গেল ঠিকই, কিন্তু তিতলিরা যে রাস্তা ধরেছে তার সম্পূর্ণ উল্টো দিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একা এগিয়ে চলল। খুব বেশি লোকজন এই দিকটায় আসে না। একটু একা থাকার, একটু নির্জনতার খুব প্রয়োজন জিকোর। অনেকদিন পর নিজের পছন্দ মতো ঘুরতে বেরোনোর যেটুকু আনন্দ ছিল ওখানেও সব শেষ হয়ে গেল জিকোর। জিকো চলে যাবার পর অদিতি মুখ খুলল। আমাদের সামনেও ভাবে না বলতেই পারতিস রাই। আমরা না থাকলে জিকো এতটা রিয়্যাক্ট করতো না হয়তো। জ্ঞান দিতে আসিস না দিদি, মাইন্ড ইয়োর ওন বিজনেস। অপমানে মুখ কালো হয়ে গেল অদিতি। তাড়াতাড়ি অন্যদিকে চলে গেল। এলিফ্যান্টস হেড পয়েন্ট ঘুরে ধোবি ফলস এলো ওরা। প্রায় 600 ফুট উচ্চতা থেকে ভেন্না নদী ঝাঁপিয়ে পড়েছে লিঙ্গমালা জলপ্রপাত নাম নিয়ে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে 200 ধাপে নিচে নেমে লিঙ্গমালা দো পয়েন্টে যাওয়া যায়, যেখানে অনেকগুলি ছোট ছোট প্রাকৃতিক পুকুর এবং নদীতে আরও বেশ কিছু ছোট ছোট জলপ্রপাত রয়েছে। তবে জিকোরা এসেছে শীতের সময়। ধোবি ফলসর বিশালত্ব তেমন নেই এখন। 2-3টি ধারা শুকিয়ে আছে, শ্যাওলা আর শিশিরে পিছিল পাথর, আর কনকনে ঠান্ডা জল। 2-4 জন তারই মধ্যে মাছ ধরছে। এখান থেকে ভেন্না লেক যাওয়ার পথ আর একটাও কথা বলল না জিকো। প্রথমে ভেবেছিল রাহুলের বাইকে চলে যাবে, কিন্তু বাকি রাস্তা তাতে ব্যাপারটা আরও দৃষ্টিকটু হবে বলে নিজেকে সামলালো। তিতলি আর বিক্রম সব দেখছিল। স্বাভাবিক ভদ্রতাবশত কিছু জিজ্ঞেস করেনি।
সারাদিন ঘোরাঘুরি করে খিদে পেয়ে গিয়েছিল ওদের সবারই। দুপুর দিকে ভেন্নালিকে এসে জমিয়ে লাঞ্চ করলো ওরা এক মহারাষ্ট্রিয়ান রেস্তোরাঁতে। পাঞ্জাবি খাবারও পাওয়া যায়, স্ট্রবেরি লস্যি, তন্দুরি রুটি, নান, চিকেন কাবাব, সালাড, অনেক খাবার অর্ডার করা হলো। কিন্তু টেবিলে খাবার চলে আসার পর রায়, অতিথি, দিশারা তেমন কিছুই খেলো না, খুঁটে খুঁটে সবই রেখে দিল। এদিকে তিতলি ননভেজ খাই না, নিজের ইচ্ছেই শাকাহারিও। এত খাবার নষ্ট হচ্ছে দেখে ওর গায়ে লাগছিল, কিন্তু পরিবেশ জেনেও বেড়াতে এসে খাবার নষ্ট নিয়ে এখন কিছু বললে যদি সবার মুড খারাপ হয়ে যায়, সেই ভেবেই তিতলি আর কিছু বলল না। যদিও একটু পরে সেই ঝামেলা বাঁধলই। যখন খাবারের বিল এলো, স্বাভাবিকভাবেই জিকো তুলে নিল বিলটা। ওর ক্রেডিট কার্ড দিতে যাওয়ার আগে তিতলি বলে ফেলল, তুমি একা কেন দেবে জিকো? লেট আস শেয়ার ইট ইকুয়ালি। হাউমাউ করে উঠল জিকো। না না, আমি তোমাদের ইনভাইট করেছি, এটা আমার ট্রেড। তিতলি, জিকোকে দিতে দাও, ও ছেলে, ওরই এসব দেওয়া উচিত। মেয়েদের থেকে আবার টাকা নেয় নাকি? দপ করে মাথায় আগুন জ্বলে উঠল তিতলির। সকাল থেকে এদের তিনজনের চরম উন্নাসিকতা, ঠেস দিয়ে কথা বলা দেখুন দাঁড়িয়ে আর নিতে পারছিল না। এবার বাধ্য হলো মুখ খুলতে। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, রায় তুমি রান্না করতে পারো? হেসে গড়িয়ে পড়ে রায়। পাগল নাকি? আমি ম্যাগি অবধি বানাতে পারি না। কেন? তুমি তো মেয়ে। 2017-তে দাঁড়িয়ে তুমি তো বই জয়ন্তীবালার মতো কথা বলছো তিতলি। হেসে গড়িয়ে পড়ে রায়ের বন্ধুরা। বিক্রম হাত টিপে থামাতে গেল তিতলিকে, ইশারায় ওকে চুপ করতে বলে। একটু অপ্রস্তুত না হয়ে তিতলি শটান জবাব দিল, বৈজন্তীবালা ওয়াজ আ গ্রেট উইমেন। ওনার নখের যোগ্যও নই আমি, বাট থ্যাংক ইউ। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তুমি মেয়ে মানে রান্না জানা উচিত, এটা যেমন স্টেরিওটিপিক্যাল, ঠিক তেমনি 2016-তে দাঁড়িয়ে জিকো ছেলে বলে ওকে বিল পে করতে হবে, এটাও স্টেরিওটিপিক্যাল চিন্তাধারা। 2+3 5 হলে 3+2ও 5ই হবে, তাই নয় কি? মুখ কালো হয়ে উঠল রায়ের। বাকি সবাই চুপ, কারো মুখে আর কোনো কথা নেই। শুধু রাহুল আদিত্য হেসে উঠল হো হো করে। আর জ্বলন্ত চোখে রায় তাকিয়ে রইল জিকোর দিকে। পিকনিকের আর ভেঙে যাওয়া তাল জোড়া লাগানো না। লেকের তীরে ফিরে রায় আর কাউকে পাত্তা না দিয়ে অদিতি আর দিশার সাথে গুজগুজ করতে থাকলো সবার সামনে। তিতলি আর বিক্রম ছাড়া ছাড়া হয়ে ঘুরছিল এই পাশ ওপাশ। আদিত্য আর রাহুলের সাথে জিকো কিছুক্ষণ বল নিয়ে লাফালাফি করলো লেকের ধারে। কিন্তু তিনটে ছেলে মিলে আর কী খেলবে বেচারারা। শেষে লেকের ধারের ঘোড়া আর বোটের ছবি তুলতে থাকলো। মুখে কেউ কিছু না বললেই সবারই মনে হচ্ছিল না না এলেই হতো। সূর্যাস্তের জন্য কেউই আর অপেক্ষা করতে চাইল না। পশ্চিমা ঘাটের পাহাড়ে সন্ধে নামার অনেক আগে ফেরার পথ ধরল ওরা। জিপটায় উঠল বিক্রম, তিতলি, জিকো, রায় আর দিশা। অদিতি, রাহুল আর আদিত্য ফিরল বাইকে। গোটা রাস্তায় সবাই প্রায় চুপ করেছিল। অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে জিকো ঠিক করলো আর নয়, এই শেষবার রায়কে বোঝানোর চেষ্টা করবেও। দিন দিন রায় যা করে চলেছে, আর কিছুতেই ও রায়ের সাথে থাকতে পারবে না। ডিসেম্বর 16, 2016, রাত 8:20। বিক্রম রায়ের ফ্ল্যাটে জিকো আর রায়কে ড্রপ করে দিল। রায় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলো জিকো আসছে না। পেছনে ঘুরে বলল, কি রে, দাঁড়িয়ে রইলি? ওপরে আসবানো রায়, কিছু কথা বলার আছে, তারপর চলে যাব। বিরক্ত হয়ে উঠল রায়। সারাদিন এত ধুলোবালি খেয়ে আমি টায়ার্ড জিকো, উপরে আয়। না রায়, এখানেই শোন। সোজাসুজি রায়ের দিকে তাকালো জিকো। এত বার করে তোকে বোঝানোর পর আজ সে একই জিনিস করলে। আমি কিচ্ছু করিনি, বরং তোর তিতলি আমায় অপমান করেছে। এত বড় সাহস ওরা আমার মুখের উপর। সত্যি কথা বলেছে, তাই তো? ও তোর বা তোর বন্ধুদের মতো ম্যাটেরিয়ালিস্টিক নয় রায়। তিতলি তোদের থেকে অনেক আলাদা। তিতলি এখন তোর কাছে মহান, ও যা করবে তাই ভালো, আমি যাই করি তাই খারাপ। তবে তোর আগে তিতলির ওয়েটিং লিস্টে বিক্রম আর রাহুল আছে, ভুলে যাস না। শান্ত দৃঢ় গলায় উত্তর দিল জিকো। না রায়, তিতলির জন্য নয়, তোর সাথে আমার আরো 12 বছর বন্ধুত্ব। এত সহজ নয় এক কথা ছেড়ে যাওয়া। কিন্তু তোর একটা কথায় না বললে বা আলাদা কিছু বললেই তুই সবসময় চেঁচামেচি শুরু করিস, জিনিসপত্র ভাঙতে শুরু করিস। আমার রুমমেটের সামনে, রাহুলের সামনে আমি অপমান করিস, সেটা আমি নিতে পারি না, চুপ করে যাই। কথায় কথায় আমার ফোন চেক করিস, তিতলিকে আমার সামনে অপমান করিস, এমনকি মাকে অবধি তুই অপমান করিস। এরপর ধরা পড়ে গেলে তখন বারবার তুই মিথ্যে বলছিস, আমাকে আটকাচ্ছিস, বলছিস
তুই চেঞ্জ হবি? এমনকি 10 দিন আগেও সেম নাটক। তারপরও কি করে আজ অতিথির সামনে আমাকে তিতলিকেও নিয়ে অমন নোংরা ইঙ্গিত করতে পারলি তুই? এমনকি রাহুলকে জড়িয়েও? তুই তেমন ছিলিস না রায়। এই রায়কে আমি ভালোবাসিনি কোনোদিন।